ফাতেমা। ফাতেমা, বয়স কত আনুমানিক? 22 বছর। থাকেন কোথায় আপনি? কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে এসেছেন আমাদের এখানে গল্পটা বলার জন্য, এবং আপনার সঙ্গে আরো একজন আছে, আমি তাকে পরিচয় করিয়ে দেবো যখন গল্পের প্রয়োজন হবে। জি, আপনি শুরু করুন যেখান থেকে মনে আছে আপনার। আমার বাবা মার থেকে শুরু করি। জি প্লিজ। আমার বাবা একজন ব্যবসায়িক ছিলেন। সে ব্যবসা করতো, অনেক বড় ব্যবসায়িক ছিলেন, কারণ সে ইন্ডিয়ার ব্যবসা করতো। এরকম ছিল অনেক বড় ব্যবসায়ী যে আমার মানে বাবার অনেক টাকা ছিল। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। আমি যাকে বসিয়ে রেখেছি আপনার সামনে, আপনি যে গল্পটা বলতে যাচ্ছেন সেটা কি সমস্ত কিছু সে জানে, নাকি আজকে অনেক কিছু নতুন কিছু জানবে? জানে, আরো জানবে। ওকে, আপনার কোনো সমস্যা নেই তো সে বসে থাকলে? বলেন। তো আমার বাবা অনেক টাকা ছিল তখন। আমার যে বাজারে আমার আব্বু ব্যবসা করতো, যেখানে থাকতো, বাজারের সাথে আমার বড় ফুপুর বাড়ি ছিল, ওখানে আমার আব্বু থাকতো। তো আমার আব্বু ওখানে থাকার পর, আর আমার নানুর বাড়ি হয়েছে ওখান থেকে 4-5 মিনিটের রাস্তা। তখন আমার আম্মুকে দেখার পর আর ওখান থেকে মানে পারিবারিক ভাবে আর কি বিয়েটা হয় আমার আম্মুর সাথে। তো ওরাও সংসার করতেছে অনেক বছর, কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা ছিল না আমার আম্মুর। আপনার মায়ের বাচ্চা ছিল না? হ্যাঁ, ছিল না। তখন আর কি এক পর্যায়ে আমার দাদি সবাই বলছিল যে ওই মেয়ের বাচ্চা হবে না, তুই ডিভোর্স দে। তখন আর কি আমার আম্মুকে ডিভোর্স দেয়। আমার আব্বু দিবে না, এক পর্যায়ে জোর করে আর কি ডিভোর্সটা হয়। হওয়ার পর অনেক মেয়ে দেখতেছে আমার আব্বুর জন্য, কিন্তু আমার আব্বু কোনো মেয়েকে পছন্দ করে না, বিয়েও করবে না, এরকম। তো আমার আম্মুরও অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, সবকিছু ঠিকঠাক না হয়েছে। এই অবস্থায় আর কি আমার আব্বু শোনার পর আর কি ওখান থেকে আমার আম্মুকে নিয়ে আসে। আব্বু আমার ওই ফুকুর বাড়িতে নিয়ে আসে। আসার পর আবার ওদের বিয়েটা হয়। হওয়ার পরে আর অনেকদিন যায়, বাচ্চা তবুও হয় না, কিন্তু অনেক চিকিৎসা করার পর আর কি আমি হই। মানে আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমি প্রথম। তো অনেক আদরে ছিলাম, কারণ আমি তো প্রথম সন্তান, আর ফ্যামিলির সবাই অনেক আদর করতো। তো আমার পরে আরেকটা আমার ভাইটার বয়স ছিল 3 বছর। তা একদিন আমার আব্বু গরুকে গোসল দিতে নিয়ে যায় আর কি বাড়ির পাশে। তা ওখানে পানি ছিল 1 হাঁটুর মতো পানি। তা আমার ভাইটা পিছনে ছিল, আর আমার আব্বু গরুকে গোসল দেওয়া। এই অবস্থায় আর কি পিছনে তাকায় দেখে আমার ভাইটা নাই। তো আমার আব্বু সবাইকে বলে, কে বলতে পারেন। তখন আমার আব্বু বাড়িতে আসার পরে দেখে যে আমার ভাই নেই। তখন আর কি ওখানে যাওয়ার পরে দেখে আমার ভাইটা পানিতে মারা গেছে। একে তো বাচ্চা হয় নাই, তো এই বিষয়গুলো তো আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, গ্রাম অঞ্চলে হ্যাঁ আর কি মারা গেছে। তো কয়েকদিন পর, মনে হয় বছরের মতো হবে এরকম, আমার বয়স যখন 5-6 বছর, তখন আর কি আমার আম্মু বাড়িতে ছিল না, জানি না কোথায় গেছে। আমি খুঁজতেছি না, আমার আম্মু নাই। তখন আমার একটা ফুফাতো বোন আমার বয়সের ছিল, ও সহ আর কি আমি খুঁজতে যাই গ্রামে। তখন ওই লাকড়ি চুলায় রান্না করে মানুষ ছাই ফেলায় না বাইরে, তখন আর কি ওই ছাইয়ের মধ্যে আমি পড়ে যাই। আমার ফুফাতো বোন সহ পড়ে গেছি। দুজনে পড়ে যাওয়ার পরে আমার বাম পা আর ডান পায়ের হাঁটু পড়ে যায়। যাওয়ার পরে আর কি সবাই বলতো যে তো বাঁচবে না, কারণ অনেক শুকনা ছিলাম তখন, আর খুব খারাপ অবস্থা। সবাই বলতো যে বাঁচবে না। তো অনেকদিন পর নাকি আমার পাটা শুকায়। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন অনেক মানুষ আসতো আমার বিয়ের জন্য, কিন্তু আমার আব্বু দিত না, যে এত ছোট বয়সে কি বিয়ে দেয়। তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন অনেক মানুষ আসতো। তখন আর কি আমার যে আব্বুর বড় ভাই আছে, তার কথা বলতো যে তাকে বলেন। তখন আমার বড় আব্বুকে বললে আমার বড় আব্বু রাগ করতো, যে এত ছোট বয়সে কি বিয়ে দেয় ক্লাস 4-এ পড়ে, এরকম। তো এরকম করে যায়। তারপর যখন ক্লাস 5-এ উঠি, তখন আর কি একদিন আমার মানে খালাতো ভাই আমার বাড়িতে আসে না। অন্য মানুষ আসার কথা ছিল আমাকে, কিন্তু ওরা আসেনি। তারপর আমার খালাতো ভাই একদিন আসে, এমনিতে বেড়াইতে আসে, আর আমি ওকে ভালো করে দেখিও নাই। ওদের বাড়ি আমাদের যাওয়া আসা বেশি একটা নাই, কিন্তু ওর চাচাতো ভাই আর ওর একটা বন্ধু সহ আমার বাড়িতে আসে। তা আমি ওদিন বাড়িতে ছিলাম না, পাশের বাড়িতে ছিলাম। তো আমি বাড়ি আসতেছি, দেখি একটা ছেলে দাঁড়ায় আছে, অনেক সুন্দর ছেলেটা, অনেক সুন্দর। তখন আপনি কোন ক্লাসে পড়েন বা বয়স কত? 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন, আচ্ছা। তা আমি ছেলেটাকে দেখে অন্য দিকে গেছি, আবার ছেলেটা আমার সামনে দাঁড়িয়েছে। তখন আমি এসে রান্নাঘরে ঢুকছি, তখন ছেলেটা আসি দরজার সামনে দাঁড়িয়েছে। তো আমার খালাতো ভাই, কিন্তু
তা আমি ভালো করে চিনতাম না ভাইয়া, তখন আর কি ওরা খাওয়া দাওয়া করে চলে যায়, আমি আবার আমার ফুবির বাড়িতে যাই হুম বেড়াইতে। হুম তখন আমার বাড়ির থেকে আবার বারবার ফোন দিতেছে যে ওকে আসতে বলো। তা আমি আসলাম, দেখলাম যে না, অন্য মানুষ দেখতে আসবে আমাকে, এই জন্য আর কি ফোন দিতেছে বারবার। ক্লাস 5 থাকা অবস্থায় আপনার বিয়ের সাথে ঠিক করতেছে? দেবে না, এরকম করে আসতে চায়, এখন কি করবে? আমি দেখার এমন আছি, জন্যে? আমি বাড়িতে আসি, হুট করে মানুষ আসছে, দেখে গেছে, আবার প্রস্তাব দেয় বাড়িতে, এরকম ছিল। এত ছোট বাচ্চাকে? হ্যাঁ এরকম ছিল আমার ওদিকে, এইরকম ভাইয়া। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো ওই মানুষগুলো আসার কথা ছিল, তো আমার আব্বু বলতো যে না, তো আসার কথা ছিল, এই জন্য বলতেছে যে আসেন। তখন আমিও আসলাম আমার ফুফুর বাড়ির থেকে। হুম তো আমি যেদিন আসছি তার পরের দিন আর কি আমার খালার দেবর আসে আমার বাড়িতে, আমি চিনি না কিন্তু। হুম তো আমার খালার দেবর আসছে, আসার পর আর কি আমার আম্মুর সাথে কথা বলতেছে। ওই দিনও আমি বাড়িতে ছিলাম না। হুম তখন আর কি আমার আম্মু দেখি বলতেছে যে না, আমার মেয়েকে আমি দিব না, ওকে আমি দিব না, ওই রকম করে বলতেছে। আমি জানি না ওর বাবা আসুক। তখন আর কি আমার আব্বু বাড়িতে ছিল না, তখন লোকটা সারাদিন আমার বাড়িতে ছিল। তারপর আব্বু আসছে, আব্বুকে বললো, আমার আব্বু বললো যে না, আমরা দিব না। আর আমি তো শুনছি, আমি বলছি যে কখনো না, আমি কেন বিয়ে করবো, আমি এই বিয়ে বয়সে তো করবো বিয়ে না। করার প্রশ্ন, বিয়ে তো হ্যাঁ, বুঝিনি না আপনি। হ্যাঁ বুঝিয়ে না, আমি কিন্তু শুনতেছি, কিন্তু আমি কান্না করতেছি এরকম। হুম তো সে চলে যায়, আমার খালার দেবর চলে যায়। যাওয়ার পর আমার ওই যে ফুপা ছিল, বড় ফুপা ওদের এলাকায়, আমার ফুপাকে আর কি বলে, আমার ফুপুকে বলে যে আমার কথা বলছে যে তারা নাকি দিবে না, তোমরা একটু বলো। তখন আর কি আমার ফুপু, আমার ফুপা আমার আব্বুকে ফোন দেয় হুম বলার জন্য। তা আমার আব্বুর, ওদের এলাকায় আমার আব্বুর একটা বন্ধু ছিল, তাকেও আর কি ওরা বলছে যে আপনিও বলেন। তো তারা, সেও বলতেছে আমার আব্বুকে। তখন আর কি আমার আব্বু না বলছে। তখন আমার ফুফু তো হয়েছে বড়, আবার তাকে তো সম্মান দিতে হয়, এই জন্য আর কি আমার আম্মু বলতেছে যে না, আমিও বলি যে না, আমি ওকে বিয়ে করব না, আমি কেন খালাতো ভাইকে বিয়ে করবো, আমার বিয়ে বয়স হয়নি, অনেক কিছু বলছিলাম ভাইয়া। তো আমার 2-1 দিন পর, ওই দিন ছিল মঙ্গলবার, তখন আমার আব্বু কিন্তু ঘাটে যায়। সে এখনো ব্যবসা করে, টুকিটাকি ব্যবসা করে। হুম সে হাটে গেছে, মানে 10টা বাজবে সকালে এরকম, সে হাটে গেছে। যাওয়ার পর ওরা যে ওভাবে যে আমার ফুপুর বাড়িতে যে কাজী টাজি নিয়ে ওরা সবাই যে ছিল, আমার আব্বু জানে না। আর যাওয়ার সময় আমার আম্মু বলছিল যে না, ওকে আমি দেবো না, আর আমিও বলছি যে না। আমার আব্বু বলে যে আমি কি করব তাহলে। তখন আর আপনারা কি, কয় ভাই বোন? তখন আমরা 5 ভাই বোন, আমার পরে আরো 2টা বোন, একটা ভাই হয়েছে। আচ্ছা, এবং আপনি তখন ক্লাস 5 এ পড়ছেন? হ্যাঁ তো সবই তো ছোট 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 ছোট। হ্যাঁ, আমি তো বড় হ্যাঁ সবাই। রাইট। তো আমার আব্বু যায়, যাওয়ার পর আর কি সবাই নাকি ছিল ওদের বাড়িতে, আমার ফুফুর বাড়িতে। থাকার পর নাকি ওরা কাজী টাজি নিয়ে আসছে, ওখানে নাকি রেজিস্ট্রি হয়েছে। আমরা তো কিছুই জানি না, আমার ফ্যামিলির কেউ জানে না, শুধু আমার আব্বু আর আমার ফুফি ওখানে ছিল, হুম কেউ জানে না। তো এভাবে আর কি রেজিস্ট্রি হওয়ার পর আমি তো ছেলে ভালো করে দেখেও নেই, আর আমার পছন্দ ছিল না, ওদের ফ্যামিলির সত্যি কথা আমার পছন্দই ছিল না ওই সময়। এখন কি বলবো, পছন্দ ছিল না। ছেলে তো তখন, ছেলে কিন্তু ঢাকায় থাকে, ও ঢাকায় আসছিল। তা আমার সাথে তো আর কোনোদিন দেখা হয় নাই, কথাও হয়নি। হুম তো একদিন আমার যে বড় খালা আছে, তার সাথে আবার ও কাজ করতো একসাথে। হুম তখন আর কি একদিন আমার চাচাতো বোনের হাজবেন্ড আসে আমার বাড়িতে। তখন দুলা ভাইয়ের কাছ থেকে আর কি ওর ফোনটা নিয়ে আমার ওই খালাতো ভাইয়ের নাম্বারে আমি ফোন দিই। দেওয়ার পর আর কি আমার ভাইয়াটা আমার আম্মুর সাথে কথা বলতেছে, আর বলতেছে যে তুমি আর জায়গা পাও নাই, এখন দিছো, বয়স হয়নি, অনেক কিছু বলতেছে যে। তা আমার আম্মু বলে যে আমি কি করব, আমি কিছু বলতে পারবো না। তখন আর কি আমার সাথে আবার কথা বললো আমার ভাইয়াটা, বলতেছে যে তুই কি হারুনের সাথে কথা বলবি, এভাবে বলতেছে। তা আমি বলছি যে না। তখন আমি মোবাইলে কথা বলতেও পারি না, এরকম ছিলাম। তখন আর কি ওই হারুন আমার ওই দুলাভাইয়ের কাছ থেকে, আমার দুলাভাই তো চলে যাবে তার বাড়িতে, এখন তো কথা বলবে কিভাবে আমার সাথে। তখন আর কি আমার চাচির নাম্বার নেয়, সেটা আমরা জানি না কিন্তু। তো আমার চাচির নাম্বার নিচে নেওয়ার পর ফোন দেয়, আমি তো ফোনে কথা বলতেও পারি না, তা কি বলবো, এইভাবে 2-1 দিন বলতে বলতে আমি যাকে দেখতে পারতাম না, কিন্তু এত ভালো লাগছে যে এখন ওর সাথে চুরি করে করে আমি কথা বলি। কিন্তু আমার আম্মু কথা বলতে দিত না, যে এখনো তো বিয়ে পড়ান হয়নি, বয়সই হয়নি। হ্যাঁ এরকম। তা আমি চুরি করে করে কথা বলতাম, কারণ ওকে অনেক ভালো লাগতো, কারণ ওর কথাগুলো ভালো লাগতো এরকম। তো হঠাৎ একদিন আবার ওদের বাড়িতে, মানে কুরবানি ঈদ আসে, ওদের বাড়িতে আবার দাওয়াত দেয় আমার বাড়ির থেকে। আমার আব্বু বাড়িতে ছিল না, আমার ওই ফুফায় দাওয়াত দেয়। যেদিন ওদের বাড়ি থেকে সবাই আসে আমার বাড়িতে, ওদিন আর কি আমার আব্বু বাড়িতে আসে। তখন মানে একটু সমস্যার কারণে আর কি আমার আব্বু বলতেছে যে না, আমার মেয়েকে আমি দিব না। তখন আমি তো কথা বলতে বলতে এমন হয়েছি, এখন ওকে ছাড়া আমি বাঁচি না, কথা বলতেছি, প্রতিদিন কথা বলতেছি চুরি করে করে এরকম।
তো ওভাবে আর কি আমি আবার তখন আম্মুকে বলি যে আগে তো আমি বলছিলাম দেওয়ার দরকার নেই, দিছেন, এখন তো আমি ওকে বিয়ে করবো, আমার ভাল লাগে না ওকে ছাড়া, অনেক কিছু আমি বলতেছি। তা আমার কথাই শুনলো। তা কয়েকদিন পর আর কি অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হওয়ার পর আর কি ওদের বাড়িতে যাই। আমি তো কিছু বুঝতাম না তখন, আমি কি বলবো, অত কিছু তো বুঝতাম না। কত সালে বিয়ে হয় আপনার? আমার বিয়ে হয়েছে, রেজিস্ট্রি হয়েছে 12 সালের মনে হয় শেষের দিকে। তখন আপনার বয়স কত, মানে কিসে পড়ছিলেন আপনি ওই সময়টা? 5-এ পড়ি তখন। ইয়া খোদা, যাই হোক বলেন তারপর। 13 সালের হয়তো বা শুরুতে জানুয়ারিতে এরকমই হবে যে আমার অনুষ্ঠানটা হয়। তা আর কি ওদের বাড়িতে যাই, আমি তো কিছু বুঝতাম না ভাইয়া, অনেক কিছু বুঝতাম না, আমি কিছুই বুঝতাম না। তো এমন কি যে শ্বশুর বাড়িতে তো কাজ করতে পারতাম না, রান্না বাড়ি অনেক কিছু কাজ আছে আমি করতে পারতাম না। এই নিয়ে আবার আমার যে আব্বু আমাকে অনেক ভালোবাসতো, সে আব্বু এমন হয়েছে যে তাদের কথাই শুনতো, আম্মুও তাদের কথাই শুনতো যে কেন কাজ করবে না, মেয়ে বিয়ে দিছি কেন কাজ করবে না, এরকম বলতো। তো আমি কাজ করতে আসলে পারতাম না, কারণ অনেক মানুষের রান্না টান্না আমি করতে পারতাম না। তো ওইভাবে ও চলে যায়, বিয়ের পরে ও চলে যায়। তখন আমি আমার বাড়িতে আসি আর যাইতে চাই না। তখন আমার আম্মু ওদের জন্য অনেক মায়ের মারছিল, অনেক মায়ের খাইছে আমি, কেন আমি যাই না। কারণ তখন তো ওদের কথাই শুনতো, আমার কথা কেউ শুনতো না, বলে যে ওরা ভালো, তুই কাজ করিস নাকি, অনেক কিছু বলতো। তো ওভাবে আর কি 7 মাস হয়, বিয়ের 7 মাস হয়। তখন আমার হাজবেন্ড বলে যে ওদের বাড়িতে বলে যে আমি ওকে নিয়ে আসবো ঢাকায়, ও গাজীপুরে থাকতো। আচ্ছা, গাজীপুরে কি করতো? সোয়েটারের কাজ করতো। সোয়েটারের কাজ, ওকে। তারপর তখন আমার বাড়িতেও ও বলে যে আমি ওকে নিয়ে যাব, কারণ এত কথা ভাল লাগে না, নিয়ে যাব। তো আমার বাড়ি থেকে ঢাকা আসতে দিবে না, যে একটা মেয়ে যদি ঢাকায় যায় নাকি সম্মান থাকে না ওদের, ওদের বাড়ির থেকেও এই কথা বলে। তখন আমার হাজবেন্ড এখন কি করবে, ও নিয়ে আসবে এরকম। তো ওর কাছে তো টাকাও ছিল না, আমার মা 2টা দুল দিছিল, ওই দুল মানে বিক্রি করছি 4000 টাকা বিক্রি করে আর কি ওকে দিই। তখন ও আমাকে নিয়ে আসে ঢাকায়, হ্যাঁ নিয়ে আসে। তখন এখন তো রুম নিয়ে ওখানে থাকতেছি, আবার একা একা আমি কি করব, জীবনে আসিনি, কি করব আমি, ছোট মানুষ। তখন আর কি আমি ওকে বলি যে তুমি আমাকে যে কোনো একটা জব নিয়ে দাও, আমি জব করব। ও বলে যে তোমাকে কে জব দিবে, তোমার তো এখনো বয়সে হয়নি আর তুমি কাজ করতে পারবাও না, ওইভাবে বলে। তখন আর কি আমি জোর করে এক পর্যায়ে আমি একটা জব নিয়ে দেয়, আমি যাই 10-12 দিন কাজ করার পরে আমি অফিসে না সোয়েটারের লিঙ্কিন না জানি কি বলো, ওইরকম একটা কাজ ছিল। 10-12 দিন করার পর আমি আর পারি না, তখন ও বলে যে তুমি পারবা না, তুমি বাসায় থাকো। তখন তো বিয়ের প্রায় 9 মাস হয়ে গেছে। তখন আমি বলি যে আমি তো শুনছি, বুঝি না, কিন্তু শুনছি যে বিয়ে হলে নাকি মেয়েদের বাচ্চা হয়, এরকম বুঝতাম, কিন্তু আমার তো বাচ্চা হইতেছে না। তখন আর কি আমার হাজবেন্ড এক ডাক্তারের কাছে নিয়ে যায়, ওখানে যাওয়ার পর আর কি উনি আমার মুখে শুনে ওষুধ দেয়। 3 মাস ওষুধ খাইছি। বিয়ের কয় মাস পরের ঘটনা এটা, বা কয় বছর? 9 মাস। 9 মাস পরেই আপনি ছোট একটা বাচ্চা, আপনি 10-11 বছর থাকতাম, ভালো লাগতো না, আমি মনে করছি যে আমার তো বিয়ে হয়েছে এখন, এইটা বুঝতাম। তো আমার হাজবেন্ড ওখানে বলে ওষুধ দেয়, আনি দেয়, আমি খাইতেছি, কিছু হয় না। তখন ওখান থেকে আরেক ডাক্তারের কাছে আর কি নিয়ে যায়, উনিও আমার মুখে শুনতেছে আর ওষুধ দিতেছে, বলে যে তোমারই তো সমস্যা এরকম। তো আমি খাইতেছি, ওভাবে 6 মাস গেছে। যাওয়ার পর আর কি এখন আমার একটা কথা ভুলে গেছি যে আমরা যখন বাড়ির থেকে আসি, আমার শাশুড়ি কিন্তু বলছিল তুমি এই বাড়িতে উঠতে পারবা না, উঠলে তোমার পা ভেঙে দেবো, এরকম বলছিল। ওই যে আমাকে নিয়ে আসছে ঢাকায়, একটা মেয়ে মানুষ কেন ঢাকায় যাবে, এখন যে আমরা বাড়িতে কেন ঢাকায় যাবে, মানে এত এই পরিমাণ কুসংস্কার আপনাদের এলাকায়। তখন এখন আমি কিভাবে বাড়িতে যাব, এখন যদি বাড়িতে যাই ওকে উঠতে দেবে না আমাকেও। তখন আর কি আমরা 6 মাস চিকিৎসা করার পর আর কি বাড়িতে যাই, যাওয়ার পর আমাকে বাড়িতে রাখে না, ওর চাচার বাড়িতে রাখে। রাখার পর তারপরে দিন আর কি আমার শ্বশুরের হাত পা ধরতে হয় দুজনে, তারপরে আমার আর কি বাড়িতে থাকি এরকম। এখন সবাই বলতেছে যে বিয়ের তো 1 বছর হয়ে গেছে, আর ওদের ফ্যামিলিতে আবার বাচ্চা পছন্দ করে, এখনো করে, যে 1 বছর তো হয়ে গেছে, তা হইতেছে না কেন। এখন কবিরাজের কোনো অভাব নেই, অনেক জায়গায় গেছি কিন্তু হইতেছে না, সবাই বলে হবে হবে, হয় না। তখন আমার হাজবেন্ড বলে যে আমি আরেক ডাক্তারের কাছে নিয়ে যাই, ওটা ছিল গাইনি ডাক্তার, ওখানে যাই। যাওয়ার পর উনিও আবার মুখে শুনে বলে যে এখনো তোমার বয়স হয় নাই, হবে সময় আসলে হবে, এভাবে বলে। তা উনিও ওষুধ দিল, খাইলাম, কিছু হয় না। তখন আর কি প্রায় 1-1.5 বছর মনে হয় পার হয়ে গেছে এরকম। তখন আমি আরেক গাইনি ডাক্তারের কাছে যাই, ওখানে যাওয়ার পর আর কি উনিও আমাকে টেস্ট দেয়, দেওয়ার পরে বলতেছে যে তোমার মানে সমস্যা আছে কম, বেশি একটা সমস্যা নাই, তুমি ওষুধ খাও ঠিক হয়ে যাবে। তখন আর কি উনি ওষুধ দেয়, ওখানেও আমি খাই, হয় না। তখন আর কি আবার হারবালের চিকিৎসা নেই, আবার কুমিরাজি, কিচ্ছু হয় না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আমি যেখানে হারবালের চিকিৎসাটা নেই, ওই ডক্টর 5-6 মাস চিকিৎসা করার পর হইতেছে না, তখন বলে যে আমি ভালো একটা ডাক্তার আছে আমার কাছে, ওখানে নিয়ে যাবো। তখন ওখানে ও নিয়ে যায় ওই ডাক্তার, আমরা যাওয়ার পর আমার আবার টেস্ট দেয়, টেস্ট করার পরে উনি বলতেছে যে তোমার তো টিউমার হয়েছে, ওভাবে বলতেছে। আপনাকে বলেছে? হ্যাঁ, ওই ডাক্তার বলতেছে। আচ্ছা, তারপর? তা 1 মাসের ওষুধ নেন, 1 মাসের ওষুধ খান, তাহলে ঠিক হয়ে যাবে। তা আমি খাইলাম 1 মাসের, খাওয়ার পর আবার তো টেস্ট করতে হবে, দেখি কি অবস্থায় আছে, কোন অবস্থায়। আবার টেস্ট করলাম, তো বলতেছে যে আপনার তো ভালোই হয়নি, আবার ওষুধ খান। আবার ওষুধ খাইলাম, খাওয়ার পর আবার টেস্ট করলাম, দেখলাম যে ওই ডাক্তার ওখানে নাই, আসেনি ওই দিন। তখন আমি রিপোর্ট তো দেখা লাগবে আমার, তো পাশের একটা হসপিটাল, উনি এখনো আছে ভালো, ওখানে আর কি ওই ডাক্তার দেখাই আমি। তো উনি বলে যে কে বলছে তোমার টিউমার, তোমার তো কোনো সমস্যাই নেই। আচ্ছা। তো আর মেয়েদের যদি সমস্যা একটু থাকলেও আর কি বাচ্চা হয়, কিন্তু তোমার তো সমস্যা এরকম নাই। তো তোমার হাজবেন্ড কি টেস্ট করছে? তো আমি বলছি যে না, আমার হাজবেন্ডের তো সমস্যা নেই, আমি এভাবে বলতেছি। আমি তখন তো বুঝি নাই যে একটা ছেলে মানুষ তো সংসার করতেছি, কি সমস্যা আর ওর থাকতে পারে। তো ওকে ডাকার পর আর কি ওর টেস্ট দেওয়ার পরে বলতেছে যে আপনারা 7 দিন পর আসেন, টেস্ট করান, দেখি কি হয়। ও যখন করার পর দেখলো যে ওর সমস্যা। প্রথম টেস্টে ধরা পড়লো ওর সমস্যা। মানে কিসের সমস্যা? ফার্টিলিটিতে সমস্যা। মানে আলটিমেটলি যেটা কাউন্ট করে, শুক্রাণু যে কাউন্টটা করে, সেটাতে সমস্যা, নাকি অন্য কোনো সমস্যা? এটাই সমস্যা। আচ্ছা, ওইটা ডাক্তার বলে যে ওইটা আছে আর কি, আসতেছে না, এভাবে বলে। তখন ওই ডাক্তার আবার ওষুধ দিল 1 মাসের, আমাকেও দিছে, দুজনে আর কি খাইতেছি। খাওয়ার পর উনি বলতেছে যে আপনারা রংপুরে যান, ওভাবে বললো। তখন আমরা দুজনে, আমার তো সন্দেহ যে আমার তো টিউমার বলছে 3 বার, আর এখন বলতেছে নাই, তাহলে হয়তো ভুল বলছে। তখন আমি ও সহ দুজনে যাওয়ার পর আবার ওখানে টেস্ট করে আমি, তো আমার রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই। ওর সমস্যা বের হয় আবার ওইটা, তখন ওর আবার সন্দেহ যে ওইটা হয় কি না, তখন আবার ও অন্য জায়গায় দেখার পর ওর এই সমস্যা। এটা কত বছর আগে ধরা পড়লো ওর সমস্যা? 3 বছর। 3 বছর আগে? আজ থেকে 3 বছর আগে ধরা পড়েছে? আজ থেকে তো 3 বছর না, আমার বিয়ের পরে 3 বছর পরে ধরা পড়েছে। আচ্ছা, তারপর আপনার সংসার কত বছরের? 9 বছর। 9 বছর, মানে 6 বছর আগে ধরা পড়েছে। হ্যাঁ, তারপর কি হলো? তো ওর সমস্যা যখন বলার পর, ও তখন একাই আসছিল, আসির টেস্ট করছিল না। ওর সমস্যা বলার পর ওকে নাকি ঢাকায় পাঠাইছে। তখন তো ও একা আসলে তো আর টেস্ট করবে না, ওখানে ওকে তো পরীক্ষা করবে না, তো আমার আসতে হবে। এখন আমরা আবার বাড়িতে না বলে আবার সবই তো শেষ করলাম, এখন কি করব, এখন তো আসতেই হবে। তখন আসলাম, আসার পর আর কি দুজনে আবার টেস্ট করায়, আমারও করে। তা আমার রিপোর্ট ভালো, ও নাকি ওখান থেকে আর কি অন্য এক হসপিটালে পাঠায়, ও ওখানে পরীক্ষা করে। কতগুলো হসপিটালে টেস্ট করেছে উনি? কতগুলো হসপিটালে করেছেন? 4টা-5টা, সবগুলোতে একই রেজাল্ট? ওকে, তারপর? তখন এখন রিপোর্ট যখন দুজনকার আসছে, তখন আমার তো সমস্যা নাই, বলতেছে যে আপনার সমস্যা এখন তো আপনার এজোস্পার্মিয়া না জানি কি বলে, এইটা সমস্যা আপনার তো এরকম আসতেছে না, এখন ওখানে নাকি ব্লক আছে, এরকম বলতেছে যে ব্লক আছে, এখন IVF টেস্ট বেবি নিতে হবে। আমরা তো ওইসব বুঝতাম না, তখন বুঝিনি। তখন আর কি উনি বললো, তা আমরা বললাম যে কিরকম খরচ? তখন বললো যে 3 থেকে 3.5 লক্ষ টাকা হবে। আমি আর কি বলবো, ওখানে মনে হয় আমার মরাই ভালো ছিল, কারণ আমার মতো হতভাগা আর এই জগতে কেউ নেই। এত সমস্যাও ধরা পড়ে, কিন্তু আমি কারো কাছে প্রকাশ করি না, কারণ আমি মনে করি যে গ্রাম অঞ্চলের মধ্যে যদি আমি প্রকাশ করি আমার হাজবেন্ডের সমস্যা, কিন্তু বলবে যে ওর নাকি কিছুই নেই, ওর নাকি শারীরিক সমস্যা, তাই বাচ্চা হয় না, এটা বোঝে। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কি বলে যার বাচ্চা নাই, যে ছেলের বাচ্চা হবে না, বলে যে তার শারীরিক সমস্যা, তার কিছু নেই। তাহলে যদি তার শারীরিক সমস্যা, তাহলে আমি কিভাবে আসি? ও মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে পুরুষত্বহীন। তারপরে আর কি ওভাবে আসার পর উনি বললো যে এরকমই আপনার করতে হবে। তখন উনি অনেক ট্রাই করলো, তা আমার তো ওইরকম সামর্থ্য নেই, আমরা কিভাবে পারবো? আমার বিয়ে 7 মাস পর থেকে তো সে করতেই আছে, কারণ সে যখন অনেক কিছু করছে, ও আর পারতেছে না, এরকম। তখন আর কি ওভাবে আসি আমরা দুজন, কাউকে বলি না, কারণ ওদের ফ্যামিলিতে যদি বলি তাহলে তারা কি বলে, বিশ্বাস করে না যে একটা আমার ছেলে তো সংসার করতেছে, উনি আবার কি সমস্যা। আমরা দুইজনও তো ফেস করতেছি যে ডাক্তারের কথাই সত্যি, আমরা কবিরাজ বিশ্বাস করি না, কারণ কবিরাজ তো অনেক বলছিল কিন্তু হয়নি, ওরকম আর কি চলতেছে। কিন্তু আমি সবাইকে বলতাম যে না, আমারই সমস্যা, কারণ ওকে আমি ছোট করতাম না কারোর সামনে, আমি বলতাম যে আমারই সমস্যা। তখন আর কি এখন সব মিলে জিলে এখন আমাদের আবার বাড়িটা ভেঙে যায়। আমার শ্বশুর শাশুড়ি ওরা আবার আমার মতো আর কি একটা জায়গা নিয়ে ওরা ওখানে আসে, সামনে ওদের নদী, আমি যেখানে আছি ওখানে আবার 4,000 টাকা দিয়ে আমি ওখানে নিয়ে আসি। আমার শ্বশুরের তো এরকম সামর্থ্য নাই, আর আমার বাবা, বললাম যে আমার বাবা কোটিপতি ছিলেন, কিন্তু ওই ঘরের সন্তান আমার তো এখন কিছুই নেই, ওরাও তো দিতে পারবে না।
আপনার বাবা কোটিপতি ছিলেন কিন্তু আপনার কিছু নাই কেন? হ্যাঁ, এটা আবার ভুলে গেছি যে আমার বাবা যখন ওখানে ব্যবসা করতো, ইন্ডিয়ান যে মাল আনতো সবকিছু, ওখানে আর কি সব টাকা দিয়ে দেওয়ার পরে আর কি সব শেষ হয়ে যায় একবারে, আর কিছুই ছিল না আমার বাবার, এখনো কিছুই নেই, এরকম আর কি আছে আমার বাবার। ওকে, ওই ফ্যামিলির সন্তান আমি কোনোদিন তো কারোর সামনে যাইনি, আমি লজ্জায়, আমি তো পর্দা করি, আমি তো ঘরের ভিতরে থাকি। এরকম করে যখন আমাকে আলাদা করে দেয়, আমার শ্বশুর কিছুই দিল না, শুধু একটা ঘর দিল, তা নদী তো ভাঙছে, এখন তো আমার আলাদা বাড়ি, ওভাবে থাকতেছি কিন্তু একাই। এখন আমাকে ছেড়ে ও কোনো করতেও পারে না, আমি তো একাই থাকতেছি বাড়িতে। আমার একটাই দুঃখ যে আমি দিনের মধ্যে হয়তো পর্দা করি, তাই আমি একাই থাকি, সবার কথা শুনে থাকি, কিন্তু আমার যখন খুব কষ্ট লাগে যে আমি যখন রাত হয় তখন আমার একাই থাকতে হয়, আমার পাশে কেউ নাই, আমি একাই থাকি, ওভাবে থাকতেছি। কিন্তু আমি যে থাকতেছি ওই শ্বশুরে ভাঙা ঘরটা দিছে, ওই ঘরে থাকতেছি, কিন্তু বৃষ্টি আসলে তো পানি পড়তো, দিনে হইলে আমি কোনোটাই যাইতে পারতাম না, আজ যে রাতে হয় পাশের বাড়িতে থাকতাম, এরকম করতাম। ও তখন ঢাকাতে? হ্যাঁ, ও যখন ঢাকাতে আসতে চাইছে যে ডাক্তার দেখাইতেছে, এরকম ওর ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে আমি আগে বলতাম না যে আমার সমস্যা কেন, আমি আমার হাজবেন্ডকে ছোট করব। তখন আর কি আমি এইভাবে বলতে বলতে সবাই বলে তো তাহলে বাচ্চা হয় না কেন, সমস্যাটা কার? তখন আর কি আমি অনেক কয়েক বছর যাওয়ার পর আমি আমার ফ্যামিলিকে বলে দেই যে আমার হাজবেন্ডের সমস্যা। তারপর ওদের ফ্যামিলিকেও আমি বলি, কিন্তু ওদের ফ্যামিলি এখনো মনে করতেছে যে এটা আমার সমস্যা। না, আপনি আপনার ফ্যামিলিকে জানানোর পরে ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলিকে যখন জানাইছি, আমার ফ্যামিলি বলে যে সন্তান দেওয়ার মালিক তো হয়েছে আল্লাহ, কারো হাত নেই এখানে, আর তোমার তো সামর্থ্য নেই, আমারও সামর্থ্য নেই যে দিতে পারবো, এরকম নেই। তো এখন তুমি কি করবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তখন আর কি আমি বললাম যে আমি কি করবো, আমি তো কিছু, আমার জীবনে বিয়ে একটাই হয়েছে, যদি আমার খালাতো ভাই না হইতো তবু একটা কথা হইতো, আর ওকে আমি এত ভালোবাসি, আমি ওকে ছাড়তেও পারবো না, এভাবে বলছি। তখন আমার আম্মু, আমার ফ্যামিলি থেকে সবাই বলে যে আমরাও তো ওকে ভালোবাসি, কিন্তু এখন ওর জন্য যে তোমার লাইফটা নষ্ট, তুমি কি করবা? কারণ আমার যে ছোট ভাইটা আছে তার এখন বর্তমানে একটা মেয়ে আছে, বিয়েও করছে, ও 18 বছর বয়স। আমার ছোট বোনের 2টা 18 মেয়ে বছর আছে। বয়সে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, বিয়ে করছে। মানে আপনাদের এলাকায় কি মানে শিক্ষার আলো একেবারেই নাই, পৌঁছায় না? লেখাপড়া দিছি, করবে না, এরকম করে আর কেউ বিয়ে করে। আমার বোনটা যখন ক্লাস 8-এ পড়ে তখন ওকে আর ছাড়বে না। তো এখন আমার ফ্যামিলি থেকে কয় মাস আগে আমাকে নিয়ে যাওয়ার পর আর কি সবাই, আমার চাচা সবাই বলতেছে যে এখন তুমি কি করবা, কারণ আজকে যদি ও মারা যায় তোমার কি হবে, তোমার তো এখনো জীবন পড়ে আছে, এখন কি করবা? তখন ওরা কি আর কি আমাকে আসতে দেয়নি, 3 মাস আসতে দেয়নি। না, নিশ্চয়ই। আমি এই প্রশ্নটা, আপনার জামাই কি বলে আপনাকে? আমার জামাই? হ্যাঁ, জামাই কি বলে? জামাই মানে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের কথা যে তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে তো আমি বাঁচবো না। আপনি আসেন, আপনার হাজবেন্ড এতক্ষণ সামনে বসে আছে, আপনি চলে আসেন। আপনার ওয়াইফ যা বলেছে এতক্ষণ যাবত আপনাদের সংসার নিয়ে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। কিভাবে জানলেন, কিভাবে হলো? আপনার গল্পটা একটু শুনি। মানে আপনি যেটা বলতেছিলেন আপনার প্রবলেমগুলো। হ্যাঁ, আমার প্রবলেমগুলো হলো যে আমি তো আসলে মানে ওই ধরনের কোনো সমস্যা ফেস করতাম না, যে আসলে আদৌ কি আমার এই সমস্যা আছে কিনা। আর এগুলো বিষয়ে যখন জানতাম না, তো ওর চিকিৎসাটাই সর্বপ্রথম শুরু করাই আমরা। হ্যাঁ, তো ওর ধারাবাহিকভাবে যখন চিকিৎসা চলতে থাকে, এক পর্যায়ে যখন আমি জানলাম যে আসলে সমস্যাটা ওর না, সমস্যাটা আমারই, তখন ওখান থেকে ওই জায়গায় এক বন্ধাত্ম ডাক্তার, সেটা হলো রংপুরে, যে 2-3 বার পরীক্ষা করার পরে উনি যখন বললো যে আসলে তোমার তো সমস্যাটা যে দেখা যাচ্ছে, তোমার স্বাভাবিক পদ্ধতিতে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও তুমি ঢাকায় যাও, আমি রেফারেন্স করে দিচ্ছি, তুমি সেখানে গিয়ে তাকে দেখাও। দেখার পরে হয়তো যদি তোমার কপাল ভালো হয় তাহলে তোমার হয়তো অপারেশনের মাধ্যমে হতে পারে, আচ্ছা, আর যদি না হয় তাহলে অন্য পদ্ধতি আছে, তুমি সেখানে যাও, যে তাদের সাথে কথা বলো। ওকে। তো তখন আমি ওখান থেকে ওকে নিয়ে চলে আসি। আসার পরে তখন আমি কাজ করি হলো ঢাকা কেরানীগঞ্জে। যখন ওকে নিয়ে ঢাকায় আসি তখন কেরানীগঞ্জে, তখন ওখানে একটা রুম নেই, আমি রুম নিয়ে ওখান থেকে পরে ওকে নিয়ে ঢাকায় আসি। আসার পরে তখন উনি ওকে একটা পরীক্ষা দেয়, আর আমারও পরীক্ষা দেয়, 3টে পরীক্ষা দেয় আমাকে। 3টে পরীক্ষা দেয়, তা বললো যে একটা পরীক্ষা আমাদের হসপিটালে হবে না, সেটা মোহাম্মদপুর থেকে করে আনতে হবে। তারপরে আমি ওর পরীক্ষাটা ওখানে করাই, পরে আমার 2টা পরীক্ষা ওই হসপিটালেই হয়, আর একটা পরীক্ষা ওখান থেকে করে নিয়ে আসি। পরে আসার পরে এখন যে রিপোর্ট দেখার পরে উনি বলতেছে যে আপনার যে হরমোন টেস্টটা করা হয়েছে, এটাতে দেখা যাচ্ছে আপনার শুক্রাণু যেটা মানে স্পার্ম, সেটা তৈরি হচ্ছে, কিন্তু যে কোনো কারণে বাধাগ্রস্ত, মানে ভাঁজ ডিফারেন্স যেটাকে বলে আর কি, ডাক্তারি ভাষায় নাকি থাকে, সেখানে কোথাও বাধাগ্রস্ত আছে।
আচ্ছা, সে কারণে তোমার স্পামটা পাস হতে পারছে না, মানে শরীরে প্রডিউস হচ্ছে কিন্তু ইরেকশন হচ্ছে না। হ্যাঁ, ডিরেকশন হতে পারতেছে না। আচ্ছা, এটা তোমার প্রবলেম। তা এখন আমি ভাবলাম যদি আমার এটাই প্রবলেম হয় তাহলে আমার এখন উপায় কি? তখন উনি বললো যে এর উপায় আছে। তা আমি বললাম কিভাবে সেটা? তা বলতেছে যে আমাদের যে এখন আধুনিক চিকিৎসা, এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে, সেটা হলো আইভিএফ। তা আমি বললাম যে আইভিএফটা কি, এটা তো বুঝতাম না। তা উনি বললো আইভিএফটা হলো যে আমরা যখন কোনো পুরুষের এই ধরনের সমস্যা পাই, স্বাভাবিক পদ্ধতিতে হয় না, তখন আমরা ওই পুরুষটার থেকে সিমেন্স কালেক্ট করি আর কি, স্পার্ম। আর ওই মেয়েটার থেকে আমাদের আর কি যেটা বলে ওভামা, ডিম্বাণু, এটা দুটো সংগ্রহ করে আমাদের মানে ফার্টিলিটি করে, বাইরে ফার্টিলিটি করে, তারপরে এটা আর কি ওম্বে প্রবেশ করায়, ইউটেরাসে প্রবেশ করায়, প্রবেশ করানো হয়। তো এটাতে শুধু ওই পুরুষটার স্পার্ম গ্রহণ করা হয়। যদি সেটা পুরুষের না থাকে সেক্ষেত্রে আমরা সেটা করি না। তা ভাবলাম যে তাহলে এটার পিছনে ব্যয় কত হবে? তো ওনারা বলতেছে যে এটার পিছনে তো ব্যয়বহুল, কারণ এটা চিকিৎসায় অনেক ব্যয়বহুল। যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তোমরা করতে পারো। তা বললাম কত হতে পারে? যে 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ পড়বে, তবে পার্সেন্টেজ 1/3। রাইট, সেই জায়গাটায় আমি যেতে চাচ্ছিলাম যে পার্সেন্টেজ 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। সফল হতেও পারে, নাও হতে পারে, এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তা বললাম যদি প্রথমবারে না হয় তাহলে যে আবার দ্বিতীয়বার করতে হবে, একই প্রাইস। তা বলতেছে যে দ্বিতীয়বার করে, তা বলতেছে যে তাদের মধ্যে যারা ইয়ং পার্সন, তাদের পার্সেন্টেজ 50+ হতে পারে। যদি এদের বয়স 30-এর নিচে হয় তাহলে এদের পার্সেন্টেজ 50+ হতে পারে। যখন গড় হিসাব পড়ে যায় তখন নাকি 1/3 পড়ে যায়। তা বললাম যে তাহলে যে আপনি বললেন যে মানে, ওনাকে প্রশ্ন করলাম যে আপনি তো বললেন যে আপনার স্পাম তৈরি হচ্ছে, হয়তো কোথাও বাধাগ্রস্তর কারণে আসতে পারতেছে না, তাহলে তো অপারেশনের মাধ্যমে করা সম্ভব। তা বলতেছে অপারেশন করে অনেক সময় হয়, আবার নাও হয়, এজন্য আমরা ওইদিকে যাইতে চাচ্ছি না। তা আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমরা পরামর্শ করি, যেহেতু আপনি বলছেন আমরা পরামর্শ করি। তারপরে আসার পরে উনি আবার বললো যে যদি এত টাকা খরচা যদি না করতে চান, অন্য পদ্ধতিতে করতে চান, সে ব্যবস্থা আছে। যাই হোক, সে পদ্ধতিটার কথা আমি নাই বলতেছি আর কি। সেটা বলবো কি, বলা যাবে? শিওর, বলেন। হ্যাঁ, যে ডোনারিজম। আচ্ছা, তা ডোনারিজম, তা আমি বললাম যে এটা কিভাবে? যে ওটা অন্য পুরুষের থেকে কানেক্ট করে আপনার অন্য পুরুষের স্পার্ম নিয়ে আলটিমেটলি সেটাকে ফার্টিলাইজ করা, ওটা ফার্টিলিটি করবে, সেটা হলো আইইউআই পদ্ধতিতে। ওটার খরচ নাকি স্বল্প। যে ওদের স্পার্ম কালেক্ট করে ওটা আইইউ পদ্ধতিতে তার জরায়ুতে প্রবেশ করাবে। তা আমরা বললাম যে না, আমরা তো ওইভাবে নেব না, কারণ সেটা তো ইসলামেও বৈধতা আছে কিনা জানি না, তখনও জানতাম না। তা বললাম যে না, আমরা ওইভাবে নেব না। তাহলে আপনারা দেখেন কি করবেন। ওকে, প্রিয় শ্রোতা, ছোট পরে ওখান থেকে আসার পরে এখন আমি চিন্তা করতেছি যে আচ্ছা, যদি ওইভাবে হয়, একবার করার পরে দ্বিতীয়বার, প্রথমবারে না হলে দ্বিতীয়বার আবার করতে হবে, তাহলে আবার বললো যে তোমার স্পার্ম তৈরি হচ্ছে, আসতে পারতেছে না, তাহলে এর যদি কোনো চিকিৎসা থাকে তাহলে আমি সেই দিকে আগেই দেখি একটু। রাইট। তখন আমি অন্য একটা হসপিটালে যাই। যাওয়ার পরে ওখানে এক ডাক্তারকে দেখাই। তো উনি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, তৈরি হচ্ছে, এখন আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? এদিকে তুমি দেখো আগে, তুমি তো এইভাবে দেখাও, যদি তোমার পরীক্ষায় দেখা যায় যে তোমার যে একটা নাকি সার্জারি এখন হয়, যে ল্যাপোস্কোপি সার্জারি, যে তোমার যদি কোথাও বাধাগ্রস্ত থাকে, ল্যাপোস্কোপির মাধ্যমে সেটা সারা সম্ভব, তাহলে তোমার মানে স্বাভাবিক পদ্ধতিতেই সন্তান হওয়া সম্ভব। তা আমি বললাম তাহলে এখন কি করতে হবে? তো উনি অনেকগুলো পরীক্ষা দিল, প্রায় 20-25 হাজার টাকার উপরে। তো ওই মুহূর্তে আমার কাছে আরো অত টাকা নাই। তা আমি আর পরীক্ষাটা করাইলাম না করায় আসার পরে তারপরে এখন ভাবলাম যে এখন এদিকে যাব না এদিকে যাব। আমি 2 দিকে পড়ে গেলাম। আসলে যদি এদিকে যাই তাহলে তো এদিকে পার্সেন্টেজ তো নাই, আবার যদি এদিকে যাই এদিকে হবে কিনা সেটাও সন্দেহ। 2 দিকে পড়ে গেলাম। তা এখন ওই অবস্থায় রাখলাম কিছুদিন, যে না এখন আর যেদিকে একই সব দিকে তো টাকার প্রয়োজন। আর আমি তো বিবাহের 7 মাস থেকে শুরু করে যে চিকিৎসা করতেছি সব তো আমার উপর দিয়েই। আর আমার একটা সমস্যা, আমি সবসময় কাজ করতে পারতাম না। একটা হলো সমস্যা, আমার হাত পা প্রচুর ঘামে, যে এখনো বসে আছে আমার হাত প্রচুর ঘামতেছে পানি, এজন্য আমি সব ধরনের কাজ করতে পারতাম না। যখন সোয়েটারের কাজ করছিলাম তখন ওই নিটিং মেশিন চালা আমার জন্য খুব কষ্টকর হতো।
তো আমি যদি রাত্রে মেশিন রেখে আসতাম, সকালে গিয়ে দেখলাম যে ওখানে আয়রন জমে একবারে মেশিন পুরো জাম হয়ে থাকতো। এই জন্য আমি ওর কাজটা করতে পারতাম না, ওটা শুধু নিডেলের কাজ তো, এই জন্য ওটা কাজ করতে পারতাম না, এই জন্য কাজটা আমি ছেড়ে দিছি। তারপরে অনেক জায়গায় তখন দেখলাম যে যখন এইসব কাজ আমি পারতেছি না, তখন গার্মেন্টসের কাজে গেলাম। গার্মেন্টসের কাজেও কিন্তু করতে পারি নাই। যখন ওই মেশিন চালাতে যাইতে হয়, যখন হোয়াইট কালার মাল আসে, তখন আর আমি ওই মাল করতে পারি না, কারণ স্পট লেগে যায়। তখন ওখানেও চাকরিটা ছেড়ে দিই, দিয়ে ভাবলাম তাহলে এখন আমি কি করব, কোন চাকরি করলে আমার জন্য ভালো হবে। তখন ওখান থেকে আমি চলে যাই, মানে যে আমাদের যে সিমেন্ট কোম্পানি আছে না, শাহ সিমেন্ট, ওখানের এক সর্দারের কাছে গিয়ে মানে ওখান থেকে আর কি লোড আনলোডের চাকরিটা নেই। মানে ওখান থেকে মনে করেন পুরো ঢাকা শহরে রাত্রে গাড়িতে আসি, আর দোকানে দোকানে মাল দেওয়া, এইভাবে সেল করি। তো ওখান থেকে ওইভাবে করি আর চিকিৎসা করাই, যে আমার তো টাকা জমাইতে হবে। এদিকে ও যে এতদিন যাবত মানে ওর চিকিৎসা করাইছি, সমস্যা নানান সমস্যা দেখা দিছে, চিকিৎসা করাইছি। এই চিকিৎসা করাইতে গিয়ে ও মানে এখন প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়। মানে বুঝতে পারি না যে ও মানে অল্প বয়স থেকে ওর চিকিৎসাটা শুরু হয়েছে অ্যান্টিবায়োটিকের উপর, তো মানে ওর শারীরিক নানান সমস্যা শুরু হয়ে যায়। তো এখন ও প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আজকে এই সমস্যা, কালকে দেখা গেল ও সমস্যা। মানে এখন তো আমার সংসারে তো অনেক আগেই তো বাবা মা পৃথক করে দিচ্ছে, কারণ আমি যখন এই চিকিৎসা শুরু করি তখন থেকে আমি আর বাবা মাকে টাকা দিতে পারিনি, কারণ মানে চিকিৎসার পিছনে যে এইসব পরীক্ষা নিরীক্ষা খুব ব্যয়বহুল। যেখানে যাই সেখানে অনেক টাকা ঋণ করে, আবার ওই টাকা শোধ না করতে আবার অন্য চিকিৎসা দিয়ে আগাইতে হলে আবার ঋণ করতে হয়, আবার কাজ করি শোধ করি। এদিকে বাবা মা তেমনটা প্রেশার দিত না, কারণ বুঝতো যে ও তো চিকিৎসা পিছনে ব্যয় করতেছে, এই জন্য দিতে পারে না। আমার বড় ভাই সে মনে করেন পরে আর কি সংসারের দায়িত্বটা নিচে এখনো আর কি আছে। তা যখন আমি ওই সাংসারিক দায়িত্ব তখন টাকা পয়সা দেই না, এই কারণে তারা বলতেছে তুই তো সাংসারিক পিছনে কিছুই দিতেছস না, তাহলে তোকেও পালতে হয়, তোর বউকেও পালতে হয়, তাহলে তুই পৃথক হয়ে খা। তো পৃথক হয়ে খাবো ঠিক, এখন তো ওই অবস্থায় পৃথক করে দিলে আমার তো আমি শূন্য, কারণ আমার তো ওই অবস্থায় নাই দেখে আমাকে পৃথক করে দিতেছে। যখন আমি পৃথক হয়ে যাই তখন ওই দিন মানে আমার বলতেছে যে তোকে কিছুই দেবো না, যে ঘর আছে থাকার ঘর সেটাও দেবো না। তো থাকার ঘরটা যদি আমাকে না দেয় তাহলে আমি থাকবো কোথায়, আমার তো বউ নিয়ে থাকতে হবে। তারপরে অনেক মানে চাচারা টাচারা বসার পরে তখন বললো যে ঠিক আছে, ওকে ঘরটা শুধু দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আচ্ছা। পরে যে ঘরটা দেয় ওই ঘরটা আমি মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে মানে আমাদের বাড়িটা একবার পুড়ে গেছিল আগুনে, মানে কিছু ছিল না। আচ্ছা। ওই বাড়িটা পোড়ার পরে যে কিছু টিন ছিল না, কিছু টিন একটু হালকা ভালো ছিল, ওই ধরনের টিন দিয়ে এই ঘরটা তোলানো হয়েছিল আর কি। ওই ঘরটা পরে আমাকে দেয়, আমি ওই ঘরটায় থাকতাম। পরে ওখান থেকে ওই ঘরটাতে থাকতাম, আর এদিকে তো আলাদা পৃথক। ওই দেখা গেল 1 মাস যদি বাইরে ওইভাবে কাজ করতাম, আবার ও ঠিক ওই রকম সমস্যার কারণে আবার যে ও আমার চিকিৎসা বাদ দিয়ে ওর পিছনে আবার ব্যয় করতে হয়। তখন ওইভাবে করতে করতে হঠাৎ করে আমাদের পাশেই নদী ছিল, তো এক সময় বাড়িটা ভেঙে যায়। এখন বাড়িটা ভেঙে যাওয়ার পরে এখন আমি মানে কোথায় গিয়ে আর এখন ঠাই নেব, বাবার ভিটাই ছিলাম, কিন্তু বাড়িটা যখন ভেঙে গেল তখন বাবা তারা মানে এরকম সিস্টেম হয়েছে, যারা সেদিন বাড়িটা ভেঙে নিয়ে গেছে ভাইয়া কি বলবো, মানে আমি ছিলাম হলো শ্বশুর বাড়িতে, কিন্তু আমাকে বলেনি, আমরা দুজনে ছিলাম। কিন্তু আসার পরে দেখি মানে শুধু আমার ঘরটাই আছে, তাদের ঘর নেই। আচ্ছা। পরে এখন কি বলবো, তখন আসি বললাম যে আপনারা যে গেলেন আমাকে একবার বললেন না, আমি এখন কোথায় যাব। পরে ওই আমার পাশে যে এক বাড়ি ছিল, উনি একটা জায়গা ভাড়া নিয়েছিল 4000 টাকায়। মানে আমাদের ওইখানে চর এলাকা, তো মানে এইভাবে ভাড়া হয় যে নদী আসা পর্যন্ত তুমি থাকতে পারবা, নদী আসলে তোমার জায়গা ছেড়ে দিতে হবে, নদীতে ভেঙে গেলে তোমার জায়গা শেষ, টাকা শেষ। তারপরে ওই জায়গায় 4000 টাকায় মানে একটা জায়গা ভাড়া নিয়েছিল। পরে ও বলতেছে আমি ওই জায়গায় যাব না। পরে আমি ওই 4000 টাকা তাকে দিয়ে পরে আমি ওই জায়গাটার মধ্যে যে একবার জমিনের উপর আর কি ঘরটা উঠানোর পরে ওই জায়গায় মনে করেন বন্যা আসলে পুরো 3-4 ফিট পানি হইতো ঘরের ভিতরে, থাকান যাইতো না। পরে ওই অবস্থায় মানে আমার তো আর ওই অবস্থায় মানে একটা জায়গা ভালো জায়গা নিয়ে বাড়ি করার মতো সামর্থ্য নেই। পরে ওকে মনে করো ওই বাড়িতেই রেখে আমার কাজ করতে আসতে হয় আর কি, বাঁচতে জীবিকার বা হলে তো বাঁচতে হলে তো আসতেই হবে। এখন পরে আমি ওইভাবে আসার পরে যেটুকু সামর্থ্য হয়, আবার ওই দেখা গেল 1 মাস যদি আমি কাজ করি, পরে 1 মাস ওর পিছনেই ব্যয় করা লাগে।
1 মাস যদি কাজ করি, আবার দেখা গেল যে 10 দিন যদি ছুটি কাটায় আসি, পরের মাসে যা দেখলাম যে তো টাকাও পাইলাম না, অল্প। এভাবে আবার ঋণ হয়ে যায়। এখন ওইভাবে করতে করতে এখন মানে পারতেছি না, আর কোথায় যাবো? তখন যে কোথাও একটা বেতনে চাকরি করতে যাই হালকা পাতলা, সেখানে তো আর আমাকে মাসে মাসে ছুটি দিবে না। তখন আমি ওই কি করি, দেখা যায় যে আলুর ক্ষেত লাগাইতে যাই, যে 15 দিন 20 দিন 1 মাস কাজ হয়, আবার বাড়িতে যাই। আবার দেখা যায় যে মানে ধান কাটা কাজে যাই, ওখানে কিছুদিন করি, আবার বাড়িতে যাই। এইভাবে চালাই। তো এখন দেখা গেল যে ওই যে ঘরটা দিছে, একবার শিলা বৃষ্টি হয়, প্রচুর শিলা বৃষ্টি হয় এলাকায়। সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, কিন্তু ও ছিল বাড়িতে। এমন সময় এমন বড় বড় শিলা বৃষ্টি পড়ছে, মানে চাল একবারে পুরা মশারির মতো হয়ে গেছে, যা ওই ঘরের মধ্যে আর থাকা সম্ভব না। তারপরে কি করি, একটা পলিথিন কিনে ওই কোন রকম করে মানে ছাউনি দিই আর কি, ছাউনি দিয়ে ওই ঘরে থাকি প্রায় 5 বছর 6 বছর ওই ঘরে থাকলাম, বাড়ি আলাদা করার পরে। তো এখন বলতেছে যে, ও বলতেছে আমি একলা বাড়িতে থাকি, অনেক সময় মানে বাজে ছেলেপেলেরা মানে কিছু খারাপ সিদ্ধান্ত নেয় আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আপনার গল্পটা পুরোটা শুনলাম, আমি আমার জায়গা থেকে কয়েকটা বিষয় বলি। একটা যেটা হচ্ছে যে আপনি এখন কি করেন? আমি এখন মানে যেখানে আছি একটা কনস্ট্রাকশন সাইডে আছি আর কি। কত টাকা পান আপনি ওখান থেকে মান্থলি? আমি ওখানে মান্থলি না, যে মানে দিন ইনকাম, যত মানে কাজ করলে পাই, না করলে না। আপনার ওয়াইফকে নিয়ে আসেন না কেন আপনার কাছে? এখন আমি যেখানে আছি এখানে তো রুম ভাড়া অনেক টাকা, আর আমি যে টাকায় চাকরি করি আর ওই টাকা দিয়ে এখানে রুম ভাড়া নেওয়া সম্ভব না। আপনারা দুজনেই গার্মেন্টস করেন, দুজনেই গার্মেন্টসে কাজ করেন, সমস্যা কোথায়? ও তো অসুস্থ এখন, ওর যে এখন সমস্যাটা দাঁড়াইছে, ও মানে মাথার সমস্যা নিয়ে ব্যস্তেছে না, মানে মাথাটা ওর মানে পুরো মাথাটা। প্রথম কথা হচ্ছে দেখেন, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনি যদি মনে করেন যে একটা মানুষের প্রতি আপনি অন্যায় করতেছেন, যে আপনার সেই সুযোগটা নাই, সেই সামর্থ্যটা নাই, কিন্তু তার জায়গা থেকে তার বাচ্চার শখ আছে এবং সেটা তার অধিকার, সেটা যদি আপনি মনে করেন যে না, সেটা আপনি ঠিক মতো পারতেছেন না, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, কোনোভাবেই কোনো দিক থেকে পারবেন না, তারপরও আপনি তাকে কেন ধরে রাখবেন? আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটাকে দেন। এখন আমি ধরে রাখি আমার 9 বছরের সংসার, তার প্রতি আমার একটা ভালোবাসা, আর আমি এটা ভাবি যে ও যদি চলে যায়, আমি দ্বিতীয় বিয়ে কেন করব? আর দ্বিতীয় বিয়ে করলে তো সেই মেয়েটার লাইফটাও নষ্ট হয়ে যাবে। তো আপনি তার এনার লাইফও তো নষ্ট করতেছেন। হ্যাঁ, এনার লাইফও নষ্ট করছে। আমি তারপরে মানে বলি যে তুমি যাও, আমি কি হই, আমার জীবন, একলা জীবন, আমি বাঁচি বা মরি সেটা সমস্যা না, তুমি চলে যাও। তো ও বলে যে 9 বছর যাবত তোমার সংসার করলাম আমি, এখন যদি আমি এই 2 দিনকে দুনিয়াতে তোমাকে ছেড়ে যদি আমি সুখের জন্য যদি কোথাও যাই, পাবো টাকা, পাবো ধন, পাবো সবকিছুই পাবো, কিন্তু মানে এখন যদি তো যে আমি ওই সুখের জন্য যাই, কিন্তু তোমার তো অনেক কষ্ট হবে না, আমি তো তোমাকে ভালোবাসি। আর যদি মরতে হয় একসঙ্গে মরি, দুনিয়ার থেকেই চলে যাই। মাঝে মধ্যে সিদ্ধান্ত নিই যে আমরা সুইসাইড করে ফেলি, আবার বলি যে সুইসাইড মহাপাপ। ও যখন সুইসাইড করতে যায়, আমি ওকে বুঝাই যে দেখো, তুমি সুইসাইড করতে চাও, তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? মানে বিষয়টাকে আপনারা দাঁড়ান, বিষয়টাকে না আপনারা এই বিষয়টাকে এমন ভাবে জটিল করে ফেলছেন। মানে আমার কথা হচ্ছে কি, মানে ঠিক আছে, আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমটাকে আপনি সলভ করার জন্য চেষ্টা করবেন, তাই না? এটাই তো চেষ্টা যখন একেবারে সলভ হবে না, আইদার আপনাকে এই প্রবলেমটা নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে, অথবা আপনাকে নতুন কোনো কিছু করতে হবে, নতুন কোনো স্টেপ নিয়ে চিন্তা করতে হবে। তো আপনার এই প্রবলেমটা তো এমন প্রবলেম না যেটা সুইসাইড করার প্রবলেম। সুইসাইড করতে যায় মানে ও যখন আপনি বলেন এটা সুইসাইড করার প্রবলেম, মানে জীবনটা কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য? না, সেজন্য সুইসাইড করা না। তাহলে যখন আমি মনে করেন এখন এলাকায় থাকি, যেমন আমি এই যে গত কয়েকদিন আগে আমি বাড়িতে গেছি, পেছন থেকে 2টা মহিলা আসতেছে, আমি আমার বাবার বাসার থেকে আমার বাসা আসতেছি। তা এক মহিলা আরেক মহিলাকে বলতেছে, এই বন্দাটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? মানে আমাদের গ্রামের ভাষায় বলতেছে, এই বাঞ্জিটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? আমি তো বাড়িতে যাই, ও অসুস্থ থাকার কারণে আমি যাই। আপনি লোকে মুখে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আবার অনেক সময় দেখা যায় আমি বাসায় গেছি, আমি যদি একটা গাছ লাগাই, আসি বলে যে তোরা বাঞ্জি দেখি তোদের গাছেও ফল ধরে না, ঠিক আছে, একটা লেবু গাছ লাগাইছি, লেবু গাছের সময় হলে তো ফল আসে। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনি গল্পটা বললেন, হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হবে, ডেফিনেটলি আমি সেই জায়গাটায় অবশ্যই নক করি, কিন্তু আপনাদের যে সেন্সের জায়গাটা, সেই জায়গা থেকে সরে আসা উচিত। কিন্তু আপনারা আজকে অনেক দূর থেকে কষ্ট করে নিজের পকেটের পয়সা খরচ করে এরকম লাখ লাখ মানুষ শুনে এরকম একটা অনুষ্ঠানে আসছেন, নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠানটাকে ভ্যালু দেন বলে আসছেন, কষ্ট করে আসছেন। দেখেন, এখানে 2-3টা বিষয়। প্রথম কথা হচ্ছে
যে প্রবলেমটা এত জটিল না যে কারণে সুইসাইডের কথা চিন্তা করতে হবে। 1 2 নাম্বার হচ্ছে যে বাচ্চা হয় না, বাচ্চা হবে, আল্লাহ চাইলে হয়তো ভবিষ্যতে হবে, তাই না? আপনার বয়স কত আর ওনারই বা বয়স কত? এত ফ্রাস্ট্রেটেড হওয়ার তো কিছু নাই। আর বাচ্চা না হলেই জীবনটা শেষ হয়ে যায় না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো উনি যদি অ্যাকসেপ্ট করে নেয় যে না, বাচ্চা না হলেও আমি তোমার সাথে সংসার করব, তাহলে এটা নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো। ওনাকে ওনার মতো থাকতে দেন, উনি আপনার সাথে সংসার করুক। কিন্তু 3 দিন পর পরই যদি দেখেন যে উনি স্যাড, আপনার এই প্রবলেমের কারণে আপনি পারতেছেন না তাকে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাতে, আপনি পারতেছেন না তাকে যেই আপনার আইভিয়ান নাকি পদ্ধতির কথা বললেন সেটার দিকে নিয়ে যেতে, তাহলে আপনি তাকে কেন ধরে রাখবেন? আমি ছেড়ে আমি দিলে তো আমি সে আমি যাবে আমি না। আমি আমি এক্স্যাক্টলি, তাহলে যদি না যায় তাহলে তাকে এটা নিয়ে কথা বলাই যাবে না। আপনি দেখেন তার মধ্যে টেন্ডেন্সিটা আছে কিনা। আমি বলি, কিন্তু মানে আমি ওকে বলি যে তুমি অন্য কোথাও যাও। না না না, আপনি আমাকে এই প্রশ্নটা উত্তর দেন। অন্য জগতে যা প্রশ্ন পরে, আপনার ওয়াইফের নাম কি? ফাতেমা। ফাতেমা। আপনার নাম? হারুন। হারুন। ফাতেমাকে আপনি এটা বলছেন, সে আপনাকে ছেড়ে যাবে না, সেটাও বলছে, তাই না? কিন্তু ফাতেমা আপনার সামনে এই বিষয়টা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়, হতাশ হয়, কষ্ট পায়। হ্যাঁ, কষ্ট পায়, কষ্ট আমাকে পায়। বলে। আচ্ছা, এখন তাহলে ফাতেমাকে আপনার এই জায়গাটায় নিয়ে আসতে হবে যে ফাতেমা, আমার সামর্থ্য নাই, আল্লাহ আমাকে দেয় নাই, এটা এখানে মানুষের কোনো হাত নাই, কোনো দিক থেকে সামর্থ্য নাই। তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো, তুমি যদি মনে 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 করো যে না ঠিক আছে, আমার লাইফে কোনো বাচ্চা কাচ্চা হবে না হারুনের দ্বারা, অ্যাকসেপ্ট করলে আমার সাথে খুব স্বাভাবিকভাবে সংসার করতে হবে। স্বাভাবিকভাবে, আমি শব্দটা আবারও বললাম, স্বাভাবিকভাবে সংসার করতে হবে। এটা আমাদের ধর্মেও আছে। তুমি যদি কোনো মানুষের অপরপক্ষ মানে বৈবাহিক সম্পর্কের বিষয়ে বলা হয়েছে, তুমি যদি দুর্বলতা জানো, উইকনেস জানো, সেটাকে ক্ষমা করে তার সাথে থাকো। আর যদি না ক্ষমা করতে পারো তাহলে তাকে বারবার তুমি খোঁটা দিতে পারবে না, বারবার তাহলে তুমি তাকে নিয়ে আলোচনা করতে পারবে না। সো এটা আপনার একটা উইকনেস, যেটা আল্লাহ দিছে আপনাকে, এখানে আপনার কোনো হাত নাই। না। গট মাই পয়েন্ট? তো সেটা যদি সে একসেপ্ট করতে পারে মনে প্রাণে, তাহলে আপনার সামনে সে হাসি খুশি থাকবে, স্বাভাবিক থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি একসেপ্ট করতে না পারে, সে মনে বলবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু হা হুতাশ করবে। ওই হা হুতাশ আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, ওই হা হুতাশ আপনাকে নর্মাল লাইফ থেকে অনেক দূরে সরে দেবে, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে। সো ঠিক আছে, পর আর কোনো কিন্তু নাই। আপনি আজকে অনুষ্ঠানে আসেন না, আপনি কি করবেন আমাকে এটা বলেন। মনে করেন অনুষ্ঠান হলো না, রেকর্ড হচ্ছে, প্রচার এখন হলো না। অনুষ্ঠানে আসছি, এখন আসার উদ্দেশ্য হলো যে এইভাবে মানুষ আমাকে ব্ল্যাকমেলের ধরনের কথা বলে। আপনি কি মনে করেন রেডিওতে অনুষ্ঠানটা প্রচার হয়ে গেলে এটা লাখ লাখ মানুষ কালকে চেঞ্জ হয়ে যাবে? না না না। তাহলে আমার কথায় মানুষ হয়তো 1-2 জন চেঞ্জ হতে পারে, কিন্তু Right. সবার মানুষের যদি সমাজের এই ধরনের যদি সবার মন মানসিকতা থাকতো, তাহলে তো আমাকে এইভাবে কেউ বলতো না। রাইট, তাহলে তো এরা আমাকে বলতো না যে তুমি। আমার ফোকাসটা ওই জায়গাটাই ঠিক আছে। আপনি যেটা বললেন সেটা মানুষ হয়তো 2-1 জন ঠিক হবে, কিন্তু হ্যাঁ। আমার ফোকাসটা আপনি। কারণ আপনি ঠিক যদি আজকে যদি এই সেন্সটা যদি আপনার ভিতর থাকে, আপনি কি মনে করেন ধরেন আপনার এই অনুষ্ঠানটা করে কেউ আপনাকে, আপনি একটা মেইল অ্যাড্রেস দিলেন বা আপনার ফোন নাম্বার দিলেন, আপনাকে 2 লাখ টাকা দিল, হেল্প করলো, আপনার কোনো গ্যারান্টি আছে আপনি বাচ্চার মালিক ইয়ে হবেন? না, হতে কোনো পারে গ্যারান্টি যদি নেই। আল্লাহ আপনার 2 লাখ, আপনার 2 কোটি টাকা থাকলেও আপনি অনেক সময় হতে পারবেন না, আল্লাহ যদি না দেয়। হ্যাঁ, তারপর তাহলে পয়েন্টটাতে বোঝার চেষ্টা করেন হারুন। আমি একটা কথা বলি এখানে, যদি হয়তো বা আমরা মানুষের দোয়া আর সবকিছুই তো আল্লাহ তাআলার ইচ্ছে, এখানে কারো হাত নেই। হয়তো আমার ফার্স্ট এডও হয়ে যেতে পারতো যদি আমি একবার চেষ্টা করে দেখতে পারতাম, তাও তো জীবনের আক্ষেপটা দূর হইতো আমার, যে না আমি চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। 28। আপনার বয়সের আরো 40 বছর পরে আছে আপনার শেষ চেষ্টা করার জন্য। তা আপনি এখন এত ফ্রাস্ট্রেটেড তার কেন? মধ্যে একটা কথা আছে, সেটা হলো যে আমি যেটা আপনার বললাম যে ওয়াইফের বয়স কত? ওর বয়স আপনার অর্ধেক। 22। না, হিসাবে তো 5, আপনি যখন 22 বছর বয়স, 21-22 বছর বয়স, তারও তো আপনি যদি ফার্টিলিটির কথা চিন্তা করেন তার তো কোনো প্রবলেম নাই। সে 30-32 পর্যন্ত আরো 7-8 বছর ইজিলি ট্রাই করতে হ্যাঁ, পারবে। 7-8 বছর ইজিলি ট্রাই করতে পারবে, কিন্তু এখন যে ওকে রেখে আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না। একটা হলো পয়েন্ট আমার হলো এটা, যে ওকে রেখে যে আমি ঠিক মতো একটানা যদি কাজ করতে পারতাম, তাও একটা চেষ্টা ছিল। আর দ্বিতীয় কথা হলো, আমি যেখানে আসছি, যে জায়গাটা ভাড়া জায়গাটা, এখন হয়তো মানে যে সামনে যে বন্যাটা আসতেছে, সর্বোচ্চ এই বন্যাটা পর্যন্ত থাকা যাবে। শোনেন হারুন ভাই, আমি একটা কথা বলি, এই কথাগুলো যদি মানুষ শোনে না, আপনাকে যে বললেন না যে টিস করে, আপনাকে লক্ষ লক্ষ মানুষ টিস করবে। আপনি একজন 28 বছরের একটা ছেলে। না, আমি পয়েন্ট আগে আমার বলি। পয়েন্ট, আপনি আমার পয়েন্টটা শোনেন। 28 বছরের একটা ছেলে বাংলাদেশে নিশ্চয়ই কাজ করে একটা বউ পালার মতো যোগ্যতা আপনার আছে। হ্যাঁ, আমি সেটার জন্য কখনো শোনেন, আগে বলি না। শেষ করুন। সেটার জন্যই বলতেছি আপনাকে, আপনি এখন পারতেছেন না বিকজ অফ আপনার সিচুয়েশনের কারণে। হ্যাঁ, হ্যাঁ। আপনি যেখানে রাখছেন আপনার বউকে, সেখানে সে আনপ্রোটেক্টেড একটা জায়গায় আছে। হ্যাঁ। আপনি ঢাকা শহরে গার্মেন্টসে আপনি তো কাজ করতে পারেন, আপনি করেন না কেন? গার্মেন্টসে তো আমি বললাম যে আমার সমস্যার কারণে আমি গার্মেন্টসে কাজ করতে পারি না, যে আমার হাত পায়ে প্রচুর ঘাম হয়। কি পাবেন? হ্যাঁ, বাংলাদেশে বহু ছেলে মেয়ে আছে, বহু হাজবেন্ড আছে যারা গার্মেন্টসে কাজ করে ওয়াইফকে সময় দেয়। আপনি একমাত্র কেস না যদি আপনি করেন। না না, আমি গার্মেন্টসে কাজ রিকশা করতে পারি চালায়, না। শেষ করি ভাই, রিকশা চালায়, দিন মজুরি করে। হ্যাঁ, আছে না? আমি ওই ধরনের কাজ অনেক করছি। হ্যাঁ,
তো তার মানে আপনার তো বাচ্চা কাচ্চা নাই, আপনি বললেনই। আপনি যদি এত কিছু করে একটা মানুষকে যদি চালাতে না পারেন, তাহলে এটা মানুষজন আপনার এই কথা অ্যাকসেপ্ট না, করবে না। আমি মানুষজন চালার কথা এখানে কখনো বলি না। আমি যত কষ্ট করি, আমি তো যে যতই কষ্ট করি, আমি তো কখনো কারো কাছে হাত পাততে যাই নাই। কারণ আমি এটা বলতে চাচ্ছি যে আমি যে সিচুয়েশনটার মধ্যে আছি বর্তমানে, এখন যদি আমি সামনে একটা জায়গা করে যে বাড়িটা করব, যদি ওই দিকে অগ্রসর হই। আপনি কি ওইদিকে অগ্রসর হবেন? আপনার বাংলাদেশে নিজের বাড়ি করতে হলে কি নিজের জমি লাগবে? এরকম সিচুয়েশন বাংলাদেশে সবার আছে না, নিজের জমিটা না, যে আপনি কি করবেন আমার কাছ থেকে শোনেন। প্রথমত আপনি আপনার ওয়াইফকে আপনার সাথে রাখবেন। কিভাবে রাখবেন? ঢাকা শহরে সেরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আপনি চাইলে এখান থেকে বের হয়ে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। আমি আমার কথাটাকে শোনেন, আপনি তো রেডি হয়ে আসছেন আপনি নিজের কথা বলার জন্য। আপনি যদি রিসিভ না করেন আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে চেঞ্জ করতে হলে আপনাকে রিসিভ করতে হবে, কারণ আপনার মতো শত শত হাজার হাজার কেস আমি জানি। ঠিক আছে, সো প্রথম চেষ্টা হবে বাচ্চা না, বাচ্চার কথা ভুলে যান। প্রথম কথা হচ্ছে বাচ্চা আপনাদের দুজনকে মানসিকভাবে অসুস্থ করে দিছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট। হ্যাঁ, বাচ্চা জীবনের জন্য এমন কিছু না যে বাচ্চা না হলে জীবন হেল হয়ে যাবে। আপনারা দুজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, আপনাদের দিকে তাকানো যাচ্ছে না। হ্যাঁ, আপনারা প্রথম যে কাজটা করেন, আগে বাঁচেন। ঠিক আছে, আর মানুষ কি বললো এটা নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, মানুষ আপনার জীব, আপনি না খেয়ে থাকলে মানুষ আপনাকে খাবার দেয় না? আপনি কি চুরি করছেন কারো ঘরে? করেন নাই তো, তাহলে সে কি বললো না বললো সেগুলো কিছু চায় আসে না আপনার। সেটা শোনেন, আপনি যেটা করবেন, প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে আজকে আমি $1 মিলিয়ন সাজেশন দিচ্ছি। আপনাকে $1 মিলিয়ন সাজেশন দিচ্ছি। আপনি তো 2 টাকা মানুষের কাছ থেকে হেল্প পাওয়ার জন্য হয়তো আজকের এপিসোডে আসছেন, অথবা আসেন নাই, আমি দুটাই বললাম। কিন্তু আমি আপনাকে যে সাজেশনটা দিচ্ছি সেটা $1 মিলিয়ন সাজেশন, কোটি কোটি টাকার চাইতে অনেক দামি সাজেশন। আপনার ওয়াইফকে রাখার চেষ্টা করেন, এটার জন্য আপনার মানসিক শক্তি দরকার। আপনি শুধু এক্সকিউজ খুঁজেন না। আপনি এভাবে চিন্তা করেন, আপনি একটা পুরুষ মানুষ, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, একটা মানুষের খাবার রোজগার করতে পারবেন না, আপনি একটা মানুষের আপনি থাকার জায়গা করতে পারবেন না ঢাকা শহরে। এটা কোনো কথা হইলো নাকি? আপনি এভাবে চিন্তা করেন, আপনি কোনো মাঝখানে কোনো এক্সকিউজই দেখাবেন না। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করলে আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনাকে। বুঝতে পারছেন? আপনি যদি মনের দিক থেকে শক্তি রাখেন যে না, আমাকে আমার ওয়াইফকে কাছে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এইটা। আপনি তো ওনাকে কাছেই রাখতে পারেন না। বিয়ের পরে কয় বছর কাছে ছিলেন? দুজন তো পাশাপাশি ছিলেন না। উনি আপনার জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে বসে থাকে। হ্যাঁ, এবং একটা এরকম একটা বাড়ির মতো থাকে, দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। তো সে তো অবশ্যই রিস্কে থাকবে, সে তো আপনার কাছ থেকে কিছুই পায়নি, আপনাকে একতরফাভাবে ভালোবেসে যাচ্ছে। তো অবশ্যই আপনি যেখানে আপনার কাজ হবে এমন একটা কাজ খুঁজে পাওয়া, যেই কাজটা করে 2 বেলা 2 মুঠো ভাত একসাথে খাইতে পারেন, অন্তত রাতের বেলা একসাথে ঘুমোতে পারেন, এরকম একটা ব্যবস্থা করা। প্রথম কাজ হচ্ছে আপনার এটা, আগামী 1 বছরে। তারপরে গিয়ে আপনার বয়স কেবল মাত্র 22, ওনার বয়স কেবল 22 আর আপনার বয়স কেবল 28। এরপরে আপনি টাকা জমান আস্তে আস্তে। জীবনে তার অন্য কোনো এম নাই, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, কার জন্য করবেন? বাচ্চা কাচ্চার জন্য করবেন। ধীরে ধীরে টাকা জমান, চেষ্টা করতে থাকেন। আল্লাহ নিশ্চয়ই এর মতো চাইলে, সবচেয়ে বড় চিকিৎসক তো আল্লাহ। আপনি আল্লাহর কাছে সিজদায় পড়েছেন যে আল্লাহ তুমি দাও, সবসময় চাই। ফাইন, তাহলে ওইটাই আপনার ব্যবস্থা করে দিবে। সো আমি বলি ভাই, আপনি আজকে এখানে অনুষ্ঠানে আসছেন, আপনার আগামী 6 মাসের মধ্যে কাজ হচ্ছে আপনার ওয়াইফকে আপনার নিজের কাছে রাখা, সেটার জন্য আপনার কাজের ব্যবস্থা করা। এই হাত ঘামা কোনো এক্সকিউজ হইতে পারে না। হাত ঘামার বাদলে অন্য কোনো কাজ করেন, হাত ঘামা ছাড়া আপনি অন্য কাজ করেন। হাত তো আমারও ঘামে, রেগুলার ঘামে। আমি যখন কিবোর্ডে চাপ করতে যাচ্ছি, আমার কিবোর্ড কিছুক্ষণ পর মুছতে হয়, কিবোর্ড নষ্ট হয়ে যাচ্ছে, ল্যাপটপ নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কি কাজ বন্ধ করে রাখছি? সারাদিন আমার ওইখানে কাজ করতে হয়। এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আপনার মাথায় একটা প্রথম কথা হচ্ছে কি, একটা মানুষ কখন হারে জানেন? একটা মানুষ যখন নিজের কাছে হারে, নিজের ব্রেনের মধ্যে যখন এটা ঢুকে যায় যে আমার দ্বারা হচ্ছে না, পারতেছি না। আপনার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনি এরকম একটা খারাপ অবস্থায়, আপনার 2টো পা ঠিক আছে, 2টা হাত ঠিক আছে, আপনি সুস্থ আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি মানসিকভাবে যেই পরিমাণ ভেঙে পড়ছেন, মানসিকভাবে আপনি যেই পরিমাণ শক্তি হারাই ফেলছেন, এই জায়গাটায় আপনার আগে চিকিৎসা দরকার। 8-9 বছর ধরে বিয়ের ক্লাস 5-এ পড়া স্টুডেন্ট, বিয়ের 1 বছর পর থেকে শুরু করছেন আপনি তার ট্রিটমেন্ট বাচ্চার জন্য। তার মানে কি পরিমাণ মানসিক প্রেসারে আপনারা আছেন? এই 1 বছর 9 বছর ধরে তো সংসারই করেন নাই, শুধু এই বাচ্চার পিছনে দৌড়াইছেন। হ্যাঁ, যা 9 বছরে যা ইনকাম করছি সব এর পিছনে ঢালছেন। এটা আপনাদেরকে কে বুঝাবে? এটা তো একদম পুরা, মানে এটা কোনো জীবনই হইতে পারে না। সন্তানের আশায় তো করছি, এটা কোনো জীবনই হতে পারে না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ওয়াইফকে আপনার কাছে রাখা। বাড়িও হবে এক সময়। জীবনে একটা মোমেন্ট লাগে মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিলিভার হন, আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন, একটা মোমেন্ট লাগে মানুষের লাইফ চেঞ্জ করার জন্য, একটা সিঙ্গেল মোমেন্ট। আপনার যত প্রবলেম আছে আপনি আল্লাহর কাছে বলেন, এগুলো কোনো প্রবলেমই না। আপনি আজকে যে বিষয়টা নিয়ে এখানে আসছেন, হ্যাঁ, আমি 2টা শিক্ষা নিতে পারি আজকে এই গল্প থেকে, যদি আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষাটা নেই। একটা হচ্ছে যে আমাদের সমাজে পরিবর্তন দরকার, যে একটা মানুষ বাচ্চা না হলেই মনে করে তার পুরুষত্ব নাই এবং সে সংসার করার যোগ্য না। এটা সম্পূর্ণ ভুল।
তাদের এই বিষয়গুলো নিয়ে দুর্বলতা নিয়ে টিকা টিপ্পণী দেওয়া উচিত না। এটা হচ্ছে প্রথম কথা। এই জায়গাটা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। হয়তো সে কোনো কিছু না মিন করেই কথাটা বলেছে, কিন্তু এটা আপনার কি পরিমাণ কষ্ট হতে পারে, কি পরিমাণ আঘাত লাগতে পারে সেটা কষ্টটা সে চিন্তা কিরকম করে না। না, আমি সেটা বুঝি। কারণ আপনি অলরেডি মানসিকভাবে সেখানে দুর্বল। আরেকটা বিষয় যদি শেখার থাকে সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে যতটা দুর্বল হয়ে গেছেন, যে বাচ্চা কাচ্চা ছাড়া যে পৃথিবীতে মানে আর কিছু নাই, আপনাদের দুজনের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, এটা সম্পূর্ণই ভুল একটা ধারণা। একটা জিনিস, আপনি মরে গেলে আপনার কবরে আপনার বাচ্চা যাবে না যাবে না, ঠিক আছে, আপনার যাবে আপনার কাজকর্ম, ঠিক আছে, কিন্তু তারপর দুনিয়াতে একটা বাবা ডাক শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, তো আপনার মতো লোক আর পৃথিবীতে নাই, তারা সবাই সুইসাইড করছে না, সুইসাইড করে নাই, তাইলে কিন্তু হয়তো তাদের মানে যাদের এরকম আর্থিক সামর্থ্য আছে তারা করতেছে, কিন্তু আমি চেষ্টা রাস্তাঘাটে বাচ্চা করতেছি। ফেলা দেয় মানুষ, জানেন? হ্যাঁ দেয়, কিন্তু ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, এটা জানেন? হ্যাঁ, অনেক সময় তো দেখি পড়ি, দেখেন না? কিন্তু আল্লাহকে বলি যে আল্লাহ বাচ্চাটা ওই জায়গায় না দিয়ে আমাদের ঘরে দিতা। না না না, এটা কিন্তু বিষয় না, বিষয়টা চিন্তার জায়গাটা অন্যরকম। সিচুয়েশন, আপনি এই সিচুয়েশনে আনহ্যাপি, সে বাচ্চা আসাতে আনহ্যাপি। আল্লাহর কাছে শুকর করেন যে আপনাকে আল্লাহ কোনো না কোনো ভাবে এর মাঝখানেও সুস্থ রাখছে। হ্যাঁ, সুস্থ রাখছে। বিকজ ওই বাচ্চাটা আপনি চাচ্ছেন, বিকজ আপনি ওই জায়গাটায় আনহ্যাপি, আর তার কাছে বাচ্চাটা বার্ডেন হয়ে গেছে। ফ্যাক্ট কিন্তু বাচ্চা না, বাচ্চা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সিচুয়েশন। আপনার লাইফে এই সিচুয়েশনে আপনি আনহ্যাপি, তার লাইফে ওই সিচুয়েশনে সে আরেকজন আনহ্যাপি। সো আপনাকে যদি হ্যাপি হইতে হয় তাহলে এই জায়গাটা থেকে বের হইতে হবে। হ্যাঁ, মানুষের আপনি কেন বাচ্চা চাচ্ছেন? বিকজ আপনি এই যে বাবার ডাক শুনছেন, বাবার ডাক শুনলে আপনার কি হবে? মনের মধ্যে খুশি লাগবে, আপনি সুখী হবেন, আনন্দ লাগবে। টার্গেটটা কি খুশি হয়, সুখী হয়, তাই তো? টার্গেট খুশি হওয়ার থাকলে পৃথিবীতে 1000টা ওয়ে আছে, 1 মিলিয়ন ওয়ে আছে খুশি হওয়ার জন্য, শুধুমাত্র বাবা হওয়াটাই রাস্তা না। না ঠিক আছে, কিন্তু ওটা একটা আলাদা আনন্দ। আমি দোয়া করি আপনার জন্য যে আল্লাহ আপনাকে সেই সুযোগটা দিক, যে আপনি যাতে চেষ্টা করতে পারেন, এবং আপনার ওয়াইফের যেই আপনার প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসাটা, সেটা যেন ঠিক থাকে। এবং আমি অবশ্যই চাইবো যে আপনাদের এই মানবিক যে জায়গাটা, মানসিক যে দুর্বলতার জায়গাটা, যে চিন্তাটা নিয়ে আপনারা আজকে এখানে আসছেন, সেই জায়গাটার একটা পরিবর্তন হোক। কারণ বাচ্চা কাচ্চা পৃথিবীতে হয় না, এরকম অসংখ্য মানুষ আছে, এবং অনেক মানুষ যারা খুব দামি মানুষ, অনেক মানুষ যারা পুরো পৃথিবীর জন্য করে গেছে, এরকম মানুষ আছে। বাচ্চা কাচ্চা আল্লাহ সবাইকে দেন না, এবং বাচ্চা কাচ্চা দেওয়ার পরেও তারা বাচ্চা কাচ্চা প্রপারলি মানুষ করতে পারেন, সেই ক্ষমতাও আল্লাহ সবাইকে দেন না। ঠিক আছে? সুতরাং আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার ওয়াইফকে খুশি করা। সেটা বাচ্চা কাচ্চা না নিয়ে এসেও করা সম্ভব। আপনি সেই জায়গাটা আগে পালন করেন, দায়িত্বটা পালন করেন, বাকি জিনিস পরে চিন্তা করেন। আর উনি যদি আপনাকে সেই জায়গাটা কনসিডার করতে না পারে, তাহলে ওনাকে মুক্তি দেওয়াটা উচিত। ধর্মীয় অনুসারে যেভাবে আপনার মুক্তি, যেভাবে রিলিজলি চিন্তা করেন, সেভাবে চিন্তা করা উচিত। আর উনি যদি আপনাকে ওই লাভটা দিতে পারে, তাহলে আপনাকে তাকে সাথে নিয়ে এমন ভাবে ফাইট করা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে করে উনি ওই মিসিংটা অনুভব করতে না পারে। প্রিয় শ্রোতা, আপনারা যারা আজকের এপিসোডটা শুনলেন, ডেফিনেটলি এটা আমি আমার লাইফে দেখেছি। আমি আমার খুব ক্লোজ বড় বোনের উদাহরণ দিতে পারি। দে লাভ ইচ আদার ভেরি মাচ, সারা জীবন ধরে একসঙ্গে থেকেছে, কিন্তু তাদের কখনো বেবি ছিল না। এবং সেম প্রবলেম, লাইক এই ছেলেটার মতো তাদেরও প্রবলেম। তারা স্টিল একসঙ্গে আছে, জীবনের এক পর্যায়ে গিয়ে বাচ্চা দত্তক নিয়েছে, এবং তারা সুখী বা সুখী না, তারা একসঙ্গে থেকেছে। এটা আমি জানি যে এক ধরনের বড় ধরনের একটা ফ্রাস্ট্রেশন, যে আসলে বৃদ্ধ বয়সে যে কি হবে, জীবনের কেন পরিশ্রম করতেছি। কিন্তু আমাদের লাইফটা এতটা বেশি প্যাটার্নালিস্টিক, এতটা বেশি সিস্টেমেটিক, আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করতে চাই না। আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে একজন মানুষ যে হ্যাপি হতে পারে, এই সিস্টেমের বাইরে যে একজন মানুষ যে পৃথিবীর জন্য অনেক কিছু করতে পারে, নিজের জীবনের জন্য অনেক কিছু করতে পারে, পরকালের জন্য অনেক কিছু করতে পারে, এই চিন্তাটা আমরা করি না বলেই সবকিছু আমরা চারপাশে যা দেখি সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করি বলি আমাদের এই যে এত পাওয়ারফুল মস্তিষ্ক, এত সুন্দর একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠান দুনিয়াতে, এই জীবনটা আমরা নিজেরাই নষ্ট করি। আমাদের পারিপার্শ্বিক জায়গাটা যতটা বেশি আমাদেরকে অনেক বেশি অসুখী করে, তার চাইতে বেশি অসুখী করি আমরা নিজেরা। হ্যাঁ, তো কিচ্ছু না, জাস্ট আজকে থেকে যারা এপিসোডটা শুনতেছেন, তারা যদি আজকে থেকে ভাবেন যে না আমি পারবো, আমার জীবনটা শুধুমাত্র একটা জায়গার জন্য হেরে যাবে, বিষয়টা এরকম হতে পারে না। আমার জীবনটা নিশ্চয়ই ভ্যালুয়েবল, আমার জীবনটা নিশ্চয়ই মূল্যবান, যে কারণে আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছেন। আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করি, আর আল্লাহ যদি যেহেতু বলেছেন যে সুইসাইড করা হারাম এবং সুইসাইড করা যাবে না, এটা সুইসাইড মানেই হচ্ছে জাহান্নাম, তো সেই জায়গাটা আপনি যদি বিলিভার হন, কিংবা আপনি বিলিভার না হন, আপনি যদি একটা মানবিক মানুষ